ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা আবার চলে এসেছি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভিং এর আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা পেজ নাম্বার 391 এর যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেট রয়েছে তার 2 মার্কসের কোয়েশ্চেনগুলো সলভ করতে চলেছি। এই সেটটার 1 মার্কের কোয়েশ্চেনের সলভিং এর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে যে মাধ্যমিক টেস্ট পেপার সলভিং 2024 এর প্লে লিস্ট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে, এবং ওই প্লে লিস্টে তোমরা এবিটিএ টেস্ট পেপারের সমস্ত 1 মার্কের যে ডিস্ট্রিক্টের কোয়েশ্চেনগুলো রয়েছে লাইফ সায়েন্সের এবং 2 মার্কসের কোয়েশ্চেন রয়েছে সেগুলোর সলভড উইথ এক্সপ্লেনেশন অ্যান্সার্স পেয়ে যাবে। ওকে, তো প্লে লিস্টটা ফলো করতে ভুলো না। তাহলে চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তখন ফার্স্ট কোয়েশ্চেন বলছে, কৃষিকাজে কৃত্রিম হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো আগাছানাশক রূপে। প্রথমে বলেছে আগাছানাশক রূপে দেখো আমরা ইউজ করে থাকি হচ্ছে আমাদের যে সিনথেটিক অক্সিন রয়েছে অর্থাৎ 2,4-D, ঠিক আছে, এই কৃত্রিম অক্সিনকে ইউজ করা হয়। সেটি ধান, যব, গম ইত্যাদি ধরনের মনোকট জাতীয় ফসলের জমিতে যেসব আগাছা জন্মায়, জেনারেলি ব্রডলিফ আগাছা, ডাইকট আগাছা, সেগুলির আগাছা নাশক হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, মনে রাখবে 2,4-D ডাইকটদের উপরে কাজ করে অর্থাৎ আগাছাদেরকে নষ্ট করে, বাট মনোকট ফসলের উপরে কাজ করে না, তাই ফসলের ক্ষতি হয় না। ওকে, নেক্সট বলেছে দেখো পার্থেনোকার্পি ঘটাতে কৃত্রিম অক্সিন NAA, ইত্যাদির দ্বারা কি হয় পার্থেনোকার্পি অর্থাৎ বীজহীন ফল উৎপাদন ঘটানো যায় পেঁপে, কলা, পেয়ারা, টমেটো ইত্যাদির ক্ষেত্রে। ওকে, তো এই অ্যান্সার তোমরা পাবে হচ্ছে সাঁতরার যে জীবন বিজ্ঞান ও পরিবেশ বিদ্যা বই রয়েছে তার পেজ নাম্বার 11-এ তোমরা পেয়ে যাবে অ্যান্সারটা। নেক্সট বলছে দেখো ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাসের দুটি পার্থক্য লেখো। ডায়াবেটিস মেলিটাস হয় ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে, whereas ডায়াবেটিস ইনসিপিডাস হয় ADH হরমোনের কম ক্ষরণের ফলে। ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে কি হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের সাথে সাথে গ্লুকোজ নির্গত হয় এবং বারবার মূত্র হতে থাকে। ওকে, whereas ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে কি হয়, ADH হরমোনের কম ক্ষরণের ফলে নেফ্রনের যে দূরসংবর্তী নালিকা রয়েছে সেখান থেকে জলের পুনঃশোষণ কম হয়, ফলে লঘু মূত্র নির্গত হয় এবং বারবার মূত্র নির্গত হয়, এবং এই কন্ডিশনে মূত্রের কোনো রকম টেস্ট থাকে না বলে এটিকে ডায়াবেটিস ইনসিপিডাস বলা হয়, কারণ ইনসিপিড কথার অর্থ হচ্ছে টেস্টলেস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। তবে এই কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য তোমরা পেজ নাম্বার 19 কে ফলো করতে পারো। ওকে, থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো বলছে প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো। দেখো যে কোনো দুটি এক্সাম্পল দিয়ে তোমরা বলতে পারো যে প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে সেটি এক লাইনে লিখলে, ঠিক আছে, যে এটি স্বতঃস্ফূর্ত অনৈচ্ছিক যে এক ধরনের ক্রিয়া, ঠিক আছে, কাকে বলে সেটা ডেফিনিশনটা দিলে এবং দুটো উদাহরণ দেবে যে হলো দৈনন্দিন জীবনে গরম কোনো বস্তুতে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিচ্ছি, যার ফলে কি হচ্ছে আমরা যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারছি, বা চোখে তীব্র আলো পড়লে তারারন্ধ্র সঙ্গে সঙ্গে সংকুচিত হচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমাদের বিভিন্ন রকম সহজাত প্রতিবর্ত ক্রিয়া যেগুলো আমাদেরকে প্রাত্যহিক জীবনে কিন্তু বিভিন্ন বাজে এক্সপিরিয়েন্স থেকে রক্ষা করছে, বাজে ঘটনার থেকে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করছে। ওকে, তো এইভাবে তোমরা লিখতে পারো, এটার জন্য তোমরা পেজ নাম্বার 28 ফলো করতে পারো। নেক্সট বলছে কাইনেটোকোরের কাজ কি। কাইনেটোকোর কোথায় দেখা যায়, এই ধরো আমাদের ক্রোমোজোম, ঠিক আছে, তার দুটি ক্রোম্যাটিড, এই একটি ক্রোম্যাটিড এবং এই একটি ক্রোম্যাটিড। তো এই ক্রোম্যাটিড দুটি যে অংশে যুক্ত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে, সেই খাঁজটিকে বলি আমরা সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ, এবং এই খাঁজে যে দুটি প্রোটিন থাকে, যে দুটি প্রোটিন দুটি ক্রোম্যাটিডের সাথে যুক্ত থাকে, এদিকে একটি প্রোটিন যুক্ত থাকে, এদিকে একটি প্রোটিন যুক্ত থাকে, তাদেরকে আমরা কাইনেটোকোর বলি। কি হয় যখন কোষ বিভাজনের সময় আসে অর্থাৎ এম ফেজে, মাইটোটিক ফেজে বা মিওটিক ফেজ যাই বলো, সেই সময় যে বেম তন্তুগুলি গঠিত হয় সেগুলি এই কাইনেটোকোরের সাথেই কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে, এবং অ্যানাফেজীয় চলনে কিন্তু এই বেম তন্তুগুলি কাইনেটোকোরের সাথে যুক্ত থাকে এবং অ্যানাফেজীয় চলনের সময় দুটি ক্রোম্যাটিডকে দুটি মেরুর দিকে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, তো এটার জন্য তোমরা রেফার করতে পারো পেজ নাম্বার 47। ওকে, নেক্সট বলছে দেখো নরের গুরুত্ব লেখো। প্রথমে লিখবে নরের ফুল ফর্ম কি। নরের ফুল ফর্ম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার। ঠিক আছে, মানে এটি হচ্ছে আমাদের যে ক্রোমোজোম রয়েছে তার যে গৌণ খাঁজ তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলার, সেই গৌণ খাঁজে থাকে আমাদের নিউক্লিওলার অর্গানাইজার। ঠিক আছে, মানে এটা ধরো তোমাদের
আমি দেখাচ্ছি, এটা ধরো তোমাদের মুখ্য খাজ, তাহলে এটা হচ্ছে আমাদের গৌণ খাজ। এই গৌণ খাজে কি হয়, এই গৌণ খাজে টেলোফেজ দশায় এই গৌণ খাজে থাকা ডিএনএ থেকেই কিন্তু নিউক্লিওলাস তৈরি হয় টেলোফেজ দশাতে, ঠিক আছে, এবং ইন্টারফেজ দশায় এই নিউক্লিওলাস ক্রোমোজোমের এই অংশে গৌণ খাজে যুক্ত থাকে, ঠিক আছে। তো নর হচ্ছে আমাদের নিউক্লিওলাস তৈরির এরিয়া, ঠিক আছে। এটার জন্য তোমরা রেফার করতে পারো পেজ নাম্বার 47, ছবি এঁকে দেবে গৌণ খাজে কিভাবে নিউক্লিওলাস গঠিত হচ্ছে সেটা, ঠিক আছে। নেক্সট বলছে মানব বিকাশের দশাগুলি কি কি। মানব বিকাশের 5টি দশা রয়েছে, পেজ নাম্বার 69 70 তে তোমরা পাবে। প্রথম দশা হচ্ছে সদ্যজাত দশা, 0 থেকে 3 বছর বয়স অবধি। দেন শৈশব দশা 3 থেকে 11 বছর বয়স, বয়স সন্ধি 12 থেকে 20 বছর বয়স, পরিণত দশা 20 থেকে 60 বছর বয়স, এবং বার্ধক্য 60 বছর বয়স থেকে তার পরবর্তী বয়স অবধি আমরা বলে থাকি বার্ধক্য, ঠিক আছে। তো প্রত্যেকটা 5টা স্টেজের নাম অ্যালং উইথ কোন এজ থেকে কত এজ সেটা মেনশন করে দেবে। নেক্সট বলছে থ্যালাসেমিয়া রোগীকে কেন বারবার রক্ত দিতে হয়, এটার জন্য তোমরা রেফার করতে পারো পেজ নাম্বার 87, ঠিক আছে। দেখো থ্যালাসেমিয়া রোগে কি হয়, থ্যালাসেমিয়া হচ্ছে একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, যেখানে দেখা যায় যে থ্যালাসেমিয়া রোগে যে হিমোগ্লোবিন আমাদের রক্তে অক্সিজেন পরিবহনকারী যে প্রোটিন যে যৌগ থাকে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন সঠিকভাবে তৈরি হয় না বা একদমই তৈরি হয় না, যার ফলে কলা কোষে অক্সিজেন পৌঁছায় না, ঠিক আছে, যার ফলে কোষগুলি তাড়াতাড়ি মরে যেতে থাকে। সো এই জন্যই আমাদেরকে বারবার বাইরের থেকে রক্ত দিতে হয়, যে রক্তে অলরেডি হিমোগ্লোবিন প্রেজেন্ট রয়েছে, যাতে সেই বাইরের থেকে দেওয়া রক্তের হিমোগ্লোবিন আমাদের কলা কোষে অক্সিজেনকে সঠিকভাবে পৌঁছে দিতে পারে, ঠিক আছে, এবং অ্যানিমিয়া যাতে আমাদের না হয়। তো এটার জন্য তোমরা পেজ নাম্বার 87 ফলো করতে পারো। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দেখো হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। প্রথমে তোমরা লিখবে হিমোফিলিয়া হচ্ছে একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, এবং আমরা জানি প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তারা যদি একমাত্র হোমোজাইগাস হয় তবেই তাদের ক্ষেত্রে রোগটি প্রকাশ পায়, ঠিক আছে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম দুটি হিমোফিলিক অ্যালিল দ্বারা আক্রান্ত হতে হবে, অর্থাৎ দুটোতেই যদি আমরা হিমোফিলিক অ্যালিল পাই XH দেন আমরা বলতে পারি সেই মহিলা কিন্তু আক্রান্ত হয়েছে। বাট যদি একটি XH প্লাস একটি নর্মাল XH হয় তাহলে সে বাহক হবে, ঠিক আছে, অর্থাৎ মহিলার ক্ষেত্রে রোগ হতে গেলে তার দুটি অ্যালিলই কিন্তু হিমোফিলিক অ্যালিল হতে হবে, দুটি এক্স ক্রোমোজোমেই, ঠিক আছে। তো এই জন্য মহিলাদের ক্ষেত্রে দেখা যায় 10 কোটি মহিলার মধ্যে মাত্র একজনের হিমোফিলিয়া হয়। বাট পুরুষদের ক্ষেত্রে কি, পুরুষদের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম, তো এই একটি এক্স ক্রোমোজোমে যদি আক্রান্ত হয়ে যায় তাহলেই কিন্তু পুরুষদের ক্ষেত্রে রোগ হয়ে যায়। তাহলে পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটি এক্স ক্রোমোজোম থাকে তাই হেটেরোজাইগাস কন্ডিশনেই কিন্তু পুরুষদের রোগ হতে পারে, তাই এক্ষেত্রে হিমোফিলিয়া কিন্তু পুরুষদের ক্ষেত্রে বেশি হয়। ওকে, তো এটা তোমরা গুছিয়ে সুন্দরভাবে লিখবে, আমি বলে দিলাম। এটার জন্য তোমরা রেফার করতে পারো পেজ নাম্বার 89। নেক্সট বলছে দেখো যোগ্যতমের উদ্বর্তন কিভাবে প্রাকৃতিক নির্বাচনকে সমর্থন করে লেখো। দেখো এটার জন্য তোমরা পেজ নাম্বার 100 ফলো করতে পারো। প্রথমেই তোমরা লিখবে যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচনবাদ হচ্ছে বিজ্ঞানী ডারউইনের মতবাদ। তো তার মতে কি, তিনি কি বলেছিলেন যে যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝানো হয়, তিনি বলেছিলেন যে জীবন সংগ্রামী লিপ্ত জীবেদের মধ্যে যেসব জীবের মধ্যে অভিযোজনের সহায়ক কিছু ভেদ বা প্রকরণ দেখা যায়, ঠিক আছে, যে ভেদ বা প্রকরণগুলো অভিযোজন করতে হেল্প করে, সেই ধরনের জীবরা অন্যান্য জীবের সাথে সংগ্রামে জয়ী হয়, ঠিক আছে, এবং জয়ী হলে তখন প্রকৃতি তাকে নির্বাচন করে যোগ্যতম হিসেবে, ঠিক আছে, এবং যোগ্যতমের উদ্বর্তন হয়। এবং প্রকৃতি নির্বাচন করছে কিভাবে বোঝা যায়, কারণ তখন জীবন সংগ্রামে জয়ী সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্যযুক্ত জীবগুলির যে রিপ্রোডাকশনের রেট, জননের হার, সেটি বেড়ে যায়, এবং যেসব জীবেরা এই লড়াইতে হেরে গেল তাদের জননের হার কমে যায় এবং তারা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে, ঠিক আছে। তো এভাবেই যোগ্যতমের উদ্বর্তন প্রাকৃতিক নির্বাচনবাদকে সমর্থন করছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, পায়রার দেহে হালকা করার জন্য কি কি অভিযোজন ঘটেছে লেখো। এটা তোমাদের সাঁতরার বইতে সেভাবে তোমরা পাবে না, যদিও একটা পয়েন্ট পাবে তোমরা পেজ নাম্বার 107-এ। তো পায়রার দেহ হালকা করার জন্য বিভিন্ন রকম অভিযোজন ঘটে, আমি 3-4টে তোমাদের বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এদের যে অস্থিগুলি হয় সেগুলি ফাঁপা হয়, যার ফলে দেহের ওজন কমে যায়। সেকেন্ড হচ্ছে এদের ফুসফুসের সাথে 9টি বায়ুথলি যুক্ত থাকে, যে বায়ুথলির মধ্যে অক্সিজেন গ্যাস থাকে, যেটি শরীরকে
হালকা করতে সাহায্য করে এবং পায়রার উড্ডয়নে হেল্প করে। থার্ড হচ্ছে এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত এবং সেই ডানায় প্রচুর পরিমাণে পালক দেখা যায়, ঠিক আছে। এছাড়াও পুচ্ছ পালকও দেখা যায় যেটি বডিকে হালকা করতে সাহায্য করে। ফোর্থ হচ্ছে এদের বডিতে কোনো রকমের চোয়াল বা দাঁত থাকে না, এছাড়াও কোন রকম ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, মূত্রথলি বা ওভারি, রাইট ওভারি, ডান দিকের ওভারি থাকে না, এগুলো না থাকার ফলে কি হয়, শরীর অনেক হালকা হয়, ঠিক আছে। তো এইগুলি হচ্ছে পায়রার দেহ হালকা করার বিভিন্ন রকমের অভিযোজন। তো আমি তোমাদেরকে 4টে অভিযোজন বললাম, তো তোমরা গুছিয়ে তার মতো তোমাদের মতো করে লিখবে, 2টি বা 4টি। নেক্সট বলছে দেখো, জল সংরক্ষণে উটের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এটা খুব সুন্দরভাবেই তোমাদের বইতে দেওয়া রয়েছে, পেজ নাম্বার 108-এ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো জল সংরক্ষণের জন্য কি হয়, উটের চামড়া খুব মোটা হয়, যার ফলে যে জল সেটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যেতে পারে না। সেকেন্ড তোমরা লিখতে পারো, উট যে নিঃশ্বাস ত্যাগ করে জলীয় বাষ্প রূপে, সেই জলীয় বাষ্পকে জলে পরিণত করার জন্য নাসাপথেই সেটি ঠান্ডা হয়ে যায় এবং সেই যে জল, জলীয় বাষ্পটা, নিঃশ্বাসের জলীয় বাষ্প জলে নাসাপথে পরিবর্তিত হয় এবং সেই জল উটের নাসাপথে আবার কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে। থার্ড হচ্ছে জল সংরক্ষণের জন্য উট কিন্তু অর্ধকঠিন মূত্র ত্যাগ করে এবং শুষ্ক বিষ্ঠা ত্যাগ করে, এবং মূত্রতে যাতে জল বেশি না হয় তাই এরা মূত্রকে কিন্তু ইউরিক অ্যাসিড রূপে ত্যাগ করে, এরা ইউরিকোটেলিক। আমরা জানি ইউরিক অ্যাসিড ত্যাগ করতে সবচেয়ে কম পরিমাণ জল লাগে, ঠিক আছে। এবং ফোর্থ হচ্ছে এরা জলকে জলের পরিমাণ বডিতে বজায় রাখার জন্য ঘন মূত্র ত্যাগ করে, যার জন্য কি হয়, এদের লুপোফেনলিতে অ্যাবজর্পশনের মাত্রা, মূত্র থেকে জলের অ্যাবজর্পশনের মাত্রা বেশি হয় এবং গ্লোমেরুলাসে, নেফ্রনের গ্লোমেরুলাসে যে ফিল্ট্রেশনের হার সেটি কম হয়, ঠিক আছে। দুটির মাধ্যমে এরা ঘনমূত্র ত্যাগ করে, ঘনমূত্র ত্যাগ হলে শরীর থেকে জল কম বেরোবে, ঠিক আছে। যে কোনো দুটি তোমরা তার মধ্যে লিখতে পারো। নেক্সট বলছে দেখো, ইজি কোয়েশ্চেন, বলছে যে সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য হচ্ছে যে এদের কাজ একই হবে বাট গঠন আলাদা হবে। আর বিবর্তন কি প্রকৃতির, বিবর্তন হচ্ছে অভিসারী প্রকৃতির বিবর্তন, ঠিক আছে। এটার জন্য তোমরা ফলো করতে পারো পেজ নাম্বার 103। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইউট্রোফিকেশন কারণ হলে অ্যালগাল ব্লুম তার ফলাফল ব্যাখ্যা করো। দেখো, ইউট্রোফিকেশন আমরা কখন বলে থাকি, যখন কোনো জলাশয়ে অতিরিক্ত পরিমাণে ফসফেট জাতীয় সার বা ডিটারজেন্ট বা অজৈব কোন রকম নিউট্রিয়েন্ট এসে মেশে, তখন সেই জলাশয়ে প্রচুর পরিমাণে শৈবালের বৃদ্ধি ঘটে, ঠিক আছে। এবং এই শৈবালের প্রচুর বৃদ্ধি ঘটলে জলে যে ডিজলভড অক্সিজেন তার পরিমাণ কমে যায়, ঠিক আছে। এবং এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ইউট্রোফিকেশন, ঠিক আছে। এবার কি হয়, ইউট্রোফিকেশনের ফলে জলের যে ডিজলভ অক্সিজেন তার পরিমাণ কমে গেলে কি হবে, যে জলে যে অতিরিক্ত শৈবাল হয়েছিল তারাও কিন্তু একসময় অক্সিজেনের অভাবে মারা পড়বে, ঠিক আছে। ডিজলভ অক্সিজেনের অভাবে মারা পড়বে এবং তাদের পচন ঘটবে এবং জল দূষিত হবে। এই যে তাদের পচন ঘটে জল দূষণ হওয়া, এই জিনিসটা হচ্ছে অ্যালগাল ব্লুম, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারলে ইউট্রোফিকেশনের ফলেই কিন্তু আলটিমেটলি গিয়ে অ্যালগাল ব্লুম হচ্ছে, ঠিক আছে। শুধু অ্যালগাল ব্লুমই হয় না, জলজ প্রাণীরাও কিন্তু মারা যেতে পারে, জলজ প্রাণী এবং অন্যান্য উদ্ভিদরাও, ঠিক আছে। তো এটার অ্যান্সার তোমরা যদি গুছিয়ে লিখতে চাও, আমি তো বলেই দিলাম, তাছাড়া তোমরা রেফার করতে পারো পেজ নাম্বার 119 এটার জন্য। নেক্সট কোয়েশ্চেন বলছে, জৈব বিবর্ধনের ক্ষতিকর দিক কি কি। এই কোয়েশ্চেনটা বারবার রিপিট হয়, তো ভালোভাবে তোমরা লিখবে, অ্যান্সার পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার 120-তে, ঠিক আছে। জৈব বিবর্ধনের ক্ষতিকর দিক কি কি হতে পারে, একটা লিখবে মানুষের অ্যাসপেক্ট থেকে এবং আরেকটি লিখবে অন্যান্য প্রাণীদের অ্যাসপেক্ট থেকে। মানুষের ক্ষেত্রে কি হয়, জৈব বিবর্ধন বা বায়ো অ্যাকুমুলেশনের ফলে প্রকৃতিতে যে সমস্ত ফুড চেন রয়েছে, আমাদের ফুড চেনের হায়ার ট্রফিক লেভেলে প্রচুর পরিমাণে অভঙ্গুর টক্সিক অজৈব পদার্থ, ঠিক আছে, জমা হতে থাকে, ঠিক আছে। যত ট্রফিক লেভেল বাড়ে এই ধরনের অভঙ্গুর টক্সিক এলিমেন্টের জমা হওয়ার হার তত বৃদ্ধি পায়, যার ফলে কি হয়, মানুষ যেহেতু হায়ার ট্রফিক লেভেলের প্রাণী, তার ফলে কি হয়, মানুষ যখন ধরো কোনো মাছ খাচ্ছে, এমন মাছ যার মধ্যে কিন্তু ডিডিটি হচ্ছে এক ধরনের অভঙ্গুর টক্সিক, ঠিক আছে, সেটা জৈব বিবর্ধনের ফলে ধীরে ধীরে
ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, স্মল ফিশ, দেন তার থেকে বিগ ফিশ, প্রত্যেকটা লেভেলে বাড়তে যাচ্ছে এবং এই ধরনের বড় মাছগুলোকে মানুষ যখন খাচ্ছে মানুষের শরীরেও সেটি জমা হচ্ছে এবং তার পরিমাণ বাড়ছে, ডিডিটির পরিমাণ, এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এটা একটা ক্ষতিকর দিক লিখতে পারো। আরেকটা ক্ষতিকর দিক তোমরা লিখতে পারো, শুধু ডিডিটি নয়, ডিডিটি ছাড়াও মার্কারি বা অন্যান্য আরো নানা ধরনের অভঙ্গুর যে টক্সিক এলিমেন্ট সেগুলো তোমাদের সামুদ্রিক যে পাখি হয়, ঠিক আছে, তাদের শরীরে জৈব বিবর্ধনের ফলে বেশি পরিমাণে জমা হওয়ায় কি হয়, তারা যে ডিম পাড়ে তাদের ডিমের খোলস খুবই ভঙ্গুর হয়ে পড়ে, ফলে তারা যখন ডিমে তা দিতে যায় সেই ডিমের খোলস তাড়াতাড়ি ভেঙে যায়, তো তাদের রিপ্রোডাকশন বা জননে এভাবে কিন্তু ক্ষতি করে। এছাড়া বিভিন্ন রকম কোরাল রিফ, জলজ প্রাণীদের দেহেও কিন্তু এগুলি অধিক পরিমাণে সঞ্চিত হয়ে তাদের জীবনকে বা লাইফ সাইকেলকে নষ্ট করতে পারে, এবং আমরা জানি কোরাল রিফ বা প্রবাল দ্বীপ হচ্ছে অনেক প্রাণীর কিন্তু আশ্রয়স্থল। সো প্রবাল দ্বীপে যদি জৈব বিবর্ধন হয় তাহলে কিন্তু শুধু প্রবালই যে নষ্ট হবে তা নয়, তার সাথে সাথে কিন্তু ওই কোরাল রিফে থাকা অন্যান্য প্রাণীদেরও জীবন সংকটে পড়বে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে চারটে কারণ মানে ক্ষতিকর দিক বললাম, যে কোনো দুটো তোমরা লিখতে পারো। নেক্সট বলছে দেখো, রেড ডেটা বুক বলতে তোমরা কি বোঝো? রেড ডেটা বুক হচ্ছে, প্রথমে লিখবে রেড ডেটা বুক কারা পাবলিশ করে? IUCN। IUCN এর ফুল ফর্ম কি নিচে কমেন্ট সেকশনে লিখে তোমরা আমাকে জানাবে, ঠিক আছে, এবং এটা IUCN এর ফুল ফর্মটা কিন্তু খাতাতেও মেনশন করবে। তারপরে লিখবে রেড ডেটা বুক কি? রেড ডেটা বুক হচ্ছে IUCN দ্বারা প্রকাশিত এমন একটি বই যাতে বিভিন্ন ধরনের এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, প্ল্যান্টস এদের লিস্ট থাকে, ঠিক আছে, যাতে এদের সংরক্ষণের দিকে আমরা নজর দিতে পারি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের রেড ডেটা বুক। নেক্সট বলছে দেখো, অ্যামোনিফিকেশন কাকে বলে এবং একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। অ্যামোনিফিকেশন হচ্ছে যখন মাটিতে যেই সমস্ত ধরো জৈব মৃতদেহ, ঠিক আছে, জীবেদের যে মৃতদেহ তার যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনকে প্রথমে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে কিছু অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, তারপরে সেই অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। এই যে প্রসেসটা এটাকেই আমরা অ্যামোনিফিকেশন বলে থাকি, এবং অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস এটসেট্রা। ওকে, তো এগুলোর অ্যান্সারের জন্য তোমরা রেফার করতে পারো পেজ নাম্বার 115। লাস্ট বলছে দেখো, প্রকৃতির বৃক্ষ কাকে বলে এবং কেন বলে? কাকে বলে সেটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 124-এ। প্রকৃতির বৃক্ষ বলা হয় আমাদের জলাশয়কে বা ওয়েটল্যান্ডকে, এবং কেন বলা হয়? কারণ দেখো, বৃক্ষ যেরকম ভাবে আমাদের রক্তের থেকে দূষিত পদার্থগুলোকে মূত্র হিসেবে আলাদা করে দেয়, ঠিক আছে, মূত্রের উপাদান হিসেবে দিয়ে রক্তকে পরিশুদ্ধ রাখে, তেমনি জলাশয় নোংরা জলের থেকে নোংরা জিনিসগুলোকে বা দূষিত পদার্থগুলোকে আলাদা করে পরিষ্কার জলকে আলাদা করতে পারে, অর্থাৎ ফিল্টার করতে পারে। দূষিত জলকে ফিল্টার করে তার থেকে দূষক পদার্থ এবং জলকে, ভালো জলকে আলাদা করে দিতে পারে, এবং পরিবেশে বিশুদ্ধ জলের যে চক্র সেটাকে বজায় রাখতে পারে, ঠিক আছে। এই জন্য জলাশয় বা ওয়েটল্যান্ডকে আমরা প্রকৃতির বৃক্ষ বলে থাকি। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 391 এর টোটাল 17টা 2 মার্কসের কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন সহ অ্যান্সার এবং উইথ পেজ নাম্বার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না, নিচে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে, নতুন কোনো ভিডিও দরকার হলে সেটাও কমেন্ট করে জানিও, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের জন্য সাজেশনও নিয়ে আসবো। বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু আমি যখনই নতুন যে কোনো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশন সবার আগে পাবে, এবং তোমাদের যে প্রিপারেশন এক্সামে সেটাও তাড়াতাড়ি তোমরা করতে পারবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।